সকাল সকাল ঘরের দরজা বন্ধ করে এক নাগাড়ে কেঁদে যাচ্ছে তে। কারণ আজকে তার বিয়ে। সে এই বিয়েতে কোনোভাবেই রাজি না। তের যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে তার চাচাতো ভাই, যাকে সে দু চোখে দেখতে পারে না। দেখতে না পারার অবশ্য কারণ আছে। তার ধারণা বাড়ির সবাই জাংকুকের ভক্ত। জাংকুক যা বলে তাই ঠিক। শুনেছি জাংকুক নিজেই নাকি তের সাথে তার বিয়ের কথা বলেছে। এটা শোনার পর থেকে তের গলা শুকিয়ে যাচ্ছে। ওনাকে যেমন তে সহ্য করতে পারে না, ঠিক তেমন ভয়ও পায়। ওনার মতো গম্ভীর মানুষ দুনিয়াতে আর একটা নেই। তখনই তে রুমের দরজায় কেউ নক করলো। তে বড় আব্বু নক করেছে, মানে জাংকুকের বাবা। তে দরজা খুলে দিতেই উনি বলল, কি হলো মামনি, সকাল থেকে দরজা কেন বন্ধ করে রেখেছো? শুনেছি সারাদিন নাকি খাওয়া দাওয়াও করনি। কি হয়েছে আমাকে বলো, এভাবে কাঁদলে চলে? আমি তোমার ওই রাগের ছেলেকে বিয়ে করব না। তা কেন করবে না আমার ছেলেকে বিয়ে? আমার ছেলে কোন দিক থেকে খারাপ শুনি? ওর কথা শুনবেন না ভাইজান, ও কি বলছে? আছে তো শুধু তেলামি করার মধ্যে। সবার লাই পেয়ে পেয়ে একদম মাথায় উঠে বসেছে। আমার সোনা টুকরো ছেলেকে না করার সাহস পাই থেকে। জাংকুকের জন্য কত বড় ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে। মেম্বারের মেয়েটা সুসাইড করতে পর্যন্ত গিয়েছিল। আর এই মেয়ের সাহস দেখো। তা মেম্বারের মেয়েকেই বলো না বিয়ে করতে, আমাকে কেন? চুপ, একদম মুখে মুখে তর্ক করবি না। আহ, আমি কথা বলছি তো, তোমরা ঘরে যাও। আমি এখন কথা বলবো আমার মামনির সাথে। সবাই একে একে ঘর থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এবার বলো তো মামনি, জাংকুককে কেন বিয়ে করবে না? ওকে তোমার কেন পছন্দ নয়? জাংকুক কি তোমায় কিছু বলেছে? বড় আব্বু, জাংকুক ভাইয়া সব সময় আমাকে ধমক দেয়। আমি কোনো অন্যায় করলেও না করলেও আমাকে ধমকায়, শুধু শুধু বকে। আমার শাসন করে এমন একটা মানুষকে কি বিয়ে করা যায় তুমি বলো? এই কারণেই তুমি আমার ছেলেকে বিয়ে করবে না? না, আরো কারণ আছে, কিন্তু এখন মাথায় আসছে না। হ্যাঁ, আমি জাংকুককে বারণ করে দেব যাতে তোমাকে না বকে। তাহলে কি তুমি আমার ছেলেকে বিয়ে করবে? শুনবে না তো তোমার কথা। কে বলেছে শুনবে না? তুমি ভাবতেও পারবে না আমার ছেলেটা তোমাকে কতটা ভালোবাসে, ঠিক কতটা ডেসপারেট তোমার জন্য। তুমি বললে সে আকাশের চাঁদ পর্যন্ত এনে দিতে রাজি। পারবে না জেনেও। শুধু একবার বিয়েতে রাজি হয়ে যাও মামনি। জাংকুকের ভালোবাসার গভীরতা কতটা তুমি নিজেই উপলব্ধি করতে পারবে। যখন তোমার জন্ম হয় জাংকুকের বয়স তখন 9 বছর। তোমাকে দেখতে ছোট্ট একটা পুতুলের মতো লাগছিল। জাংকুক তোমাকে পেয়ে আমার পুতুল বলে লাফাচ্ছিল। তুমি জন্মের পর থেকে এতই কান্না করছিলে, তোমাকে কেউ কান্না থামাতে পারছিল না। তখন তুমি জাংকুকের কোলে গিয়ে কান্না থামিয়েছিলে, আর জাংকুকের দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে। তোমার আব্বু তো তখন বলেই ফেলেছিল, এই মেয়েকে জাংকুক ছাড়া কেউ সামলাতে পারবে না। তোমার মনে আছে মামুনি, একদিন তোমার নানু বাড়িতে গিয়ে তুমি পুকুরে পড়ে গিয়েছিলে? হ্যাঁ, মনে আছে। তখন তোমার মামা তোমাকে পানি থেকে উদ্ধার করে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। কারণ তোমার অবস্থা খুবই খারাপ ছিল। অতিরিক্ত পানি খেয়ে ফেলেছিলে তুমি। তোমার আম্মুর ফোন পেয়ে আমরা সবাই সাথে সাথে হসপিটালে যাই। তোমার তখন জ্ঞান ফেরেনি। ওখানে গিয়ে জানতে পারলাম তুমি প্রায় 3 ঘন্টা যাবৎ সেন্সলেস হয়ে আছো। জাঙ্কুক তখন কি পাগলামো করেছিল। সকলের সামনে কান্না করতে করতে বলেছিল, আমার পুতুল কেন উঠছে না বাবা? তোমাদের আমি না করেছিলাম পুতুলকে একা ছাড়তে। তোমরা কেউ আমার কথা শুনোনি। এখন পুতুলের এই অবস্থার জন্য তোমরাই দায়ী। আমি আমার ছেলেকে এভাবে দেখে বেশ অবাক হয়েছিলাম। যে ছেলে কোনোদিন কাঁদে না সে তোমার জন্য এভাবে কান্না করছে। তখনই বুঝে গিয়েছিলাম আমার ছেলে তোমার জন্য কতটা দুর্বল। সেদিন রাতে তোমার শরীর কাঁপুনি দিয়ে জ্বর আসে। আমরা সকলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাইরেও তখন আকাশ ফেটে বৃষ্টি হচ্ছে। তোমার এই অবস্থা দেখে জাঙ্কু কত রাতে বৃষ্টির মধ্যেই তোমার ডক্টর আঙ্কেলকে নিয়ে আসে। উনি আসার পর তোমার জ্বর কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে আর কখনো জাঙ্কুক তোমাকে তোমার নানু বাড়িতে যেতে দেয়নি। তখন থেকে আজ পর্যন্ত একইভাবে তোমাকে আগলে রেখেছে, শাসন করেছে। তুমি জাঙ্কুকের কথার বিরুদ্ধে গেলে তোমাকে ধমকিয়েছে। তোমার এসএসসি পরীক্ষার আগে জাঙ্কুক আমাকে আর তোমার আব্বুকে তোমায় বিয়ে করার কথা জানিয়েছিল। তোমার আব্বু তখনই রাজি হয়ে গিয়েছিল। জাঙ্কুককে খুব ভালোবাসে কিনা, কিন্তু আমি বাধা দিয়েছিলাম। আর ছেলে কি রাগ! ঘরে সব জিনিসপত্র ভেঙেছিল। 7 দিন বাড়িতে আসেনি। পরে সবাই আমাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে। তারপর জাঙ্কুককে নিয়ে আসা হয় বাড়িতে। তারপর কথা হলো তোমার এইচএসসি পরীক্ষার পর তোমাদের বিয়ে হবে।
কিন্তু তোমার মামা তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, ছেলে নাকি ইঞ্জিনিয়ার। এটা শুনে জাংকুক বেশ রেগে যায়। জাংকুক তখন ভয় পেয়ে যায়, তার ধারণা তার পুতুল অন্য কারো হয়ে যাবে, অন্য কাউকে ভালোবেসে ফেলবে। কারণ তোমার বয়সটা ওই রকমই টিনেজার। এই বয়সেই তো মেয়েরা সব সময় ভুল করে বেশি। এখন তুমি বলো মামনি, তুমি কি আমার পাগল ছেলেকে বিয়ে করতে রাজি? তের ভীষণ লজ্জা লাগছে, জাংকুক তাকে এতটা ভালোবাসে আর সে বুঝতেও পারলো না। তে এখন কি বলবে তার বড় আব্বুর সামনে, তার তো ভীষণ লজ্জা লাগছে। তে কোনো রকমে হ্যাঁ করে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। চুপচাপ রোবটের মতো বসে আছে তে, এদিকে সবাই তেকে করে সাজাচ্ছে। জাংকুক আর তের বিয়ে হয়ে যাওয়ার পর জাংকুকের রুমে তে বসে আছে। তের এবার ভীষণ বোরিং লাগছে, তাই সে বিছানা থেকে উঠে বারান্দায় গেল। তুই এভাবে এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না, ঘরে আয়। তে ঘরে আসার সময় শাড়িতে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। এখনো হাঁটতে শিখিসনি, যেখানে সেখানে হোঁচট খাস কেন? আসলে ভাইয়া শাড়ির কুচিতে পা বেঁধে গিয়েছিল, তো সামলাতে শিখে নে। এখন থেকে প্রতি রাতে শাড়ি পরে ঘুমাতে হবে। কি ভাবছিস? ধুর, ফ্রেশ হয়ে আয় তো, আর এই কালো শাড়িটা পরে আয়। আমি শাড়ি পরতে জানি না ভাইয়া, আমি বরং শাড়িটা রেখে দিই, কালকে সকালে আম্মুর থেকে পরে নেব। কেন? কালকে সকালে কেন? আমি কি তোকে দিনের বেলায় শাড়ি পরতে বলেছি? এই ধর, মোবাইলে ইউটিউব দেখে পরে নে। যতদিন পর্যন্ত শাড়ি পরা শিখতে না পারবি, ততদিন পর্যন্ত ইউটিউব দেখেই শাড়ি পরবি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তোর কাছে 10 মিনিট সময় আছে, আমি শাওয়ার নিতে নিতে পরে ফেলবি, আর না হয় আমার সামনে পড়তে পারিস, অ্যাজ ইউর উইশ। তে কোনো উপায় না পেয়ে শাড়িটা পরতে শুরু করলো। জাঙ্কুক শাওয়ার নিয়ে এসে তেকে বলল অজু করে আসতে। তারপর তারা দুজন নামাজ পড়ে নিল। নামাজ শেষ হলে জাঙ্কুক তের হাতে একটা বক্স দিয়ে, এতে কি আছে, খুলেই দেখ। তে বক্সটা খুলে দেখলো একটা ডায়মন্ডের ছোট নাকফুল আছে। তে খুশি হয়ে তাড়াতাড়ি নাকফুলটা পরে নিল। পড়তে পারছিল না, জাঙ্কুক তাকে সাহায্য করলো তখন। এখন ঘুমানোর পালা। তের বেশ অস্বস্তি লাগছে। কি ব্যাপার, শুচ্ছিস না কেন? সারা রাত জেগে থাকার প্ল্যান করছিস? ভাইয়া, আমি শাড়িটা চেঞ্জ করে আসি, আমার গরম লাগছে। ঘরের ভেতরে এসি চলছে আর তোর গরম লাগছে? না, মানে আসলে ভাইয়া, আমি তো তোমার সাথে শাড়ি পরে ঘুমাতে পারবো না। তো কার সাথে ঘুমাতে পারবি? আসলে ভাইয়া, আমি শাড়ি পরে কখনো ঘুমাইনি, তাই আর একবার যদি শাড়ি চেঞ্জ করার কথা বলবি, তো সব খুলে সারা রাত আমার চোখের সামনে বসিয়ে রাখবো। চুপচাপ ঘুমাতে আয়। তে কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের কাছে গিয়ে শুয়ে পড়লো। তখনই জাঙ্কুক তেকে পেছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তের চুলে মুখ গুজে দিল। ভাইয়া, একটু দূরে সরে ঘুমাও না প্লিজ, এভাবে আমি ঘুমাতে পারবো না। পুতুল, ঘুমাতে দে আমায়, ডোন্ট ডিস্টার্ব মি। এত কাঁপাকাঁপি করছিস কেন? চুপচাপ ঘুমিয়ে পড়, না হলে কিন্তু কাঁপাকাঁপির পিএইচডি করিয়ে দেব। সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুকের বুকের উপরে তে ঘুমিয়ে আছে, তে শাড়িটা এলোমেলো হয়ে আছে। জাঙ্কুক তখন তে শাড়িটা ঠিক করে দিল, তারপর নিজে ফ্রেশ হতে চলে গেল। তে ঘুম থেকে উঠে দেখলো নিজের শাড়ি একদম ঠিকঠাক আছে। কি ব্যাপার, এখানে ভেবে বসে আছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি তো। তে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। তখনই জাঙ্কুকের আব্বু বলল, কলেজে কবে থেকে যাবে মামনি? আজকে থেকেই যাব বড় আব্বু, ক্লাস টেস্ট আছে। ঠিক আছে, তুমি তাহলে জাঙ্কুকের গাড়ি করে চলে যেও। জাঙ্কুক অফিসে যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে আসবে। ঠিক আছে বড় আব্বু। জাঙ্কুকের গাড়িতে বসে আছে তে, পাশে জাঙ্কুক বসে ড্রাইভ করছে। তে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ সুন্দর লাগছে জাঙ্কুককে। জাঙ্কুকের কলেজের সামনে এসে তেকে বলল, আমাকে দেখা শেষ হলে এবার গাড়ি থেকে নামতে পারিস, তোর কলেজ এসে গেছে। জাঙ্কুকের কণ্ঠ শুনে তের ধ্যান ভাঙলো। ভাবা শেষ হয়েছে? শেষ না হলে কার থেকে নেমে ভাব প্লিজ, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। দেখুন। কি দেখবো? আমাকে বলতে তো আগে নাম। তে গাড়ি থেকে নামতে জাঙ্কুক সেখান থেকে সাই সাই করে চলে গেল। কেটে গেছে কয়েকটা সপ্তাহ। এই কয়েক সপ্তাহের ভেতর তের আগের থেকে অনেকটা পরিবর্তন এসেছে। জাঙ্কুকের প্রতি তের অনুভূতি কাজ করে। এখন আর জাঙ্কুকের কথা বিরক্ত লাগে না, বরং লজ্জা লাগে। হঠাৎ তে খেয়াল করলো জাঙ্কুকের সবকিছুই তার ভালো লাগে। জাঙ্কুক যা বলে তাই তার কাছে খুব ভালো লাগে। এদিকে জিমিনের বিয়ের ডেট ফিক্সড করার জন্য তার শ্বশুর বাড়ি থেকে লোক আসছে।
সেখানে জিমিনের একটা দেবর আছে, নাম হচ্ছে সবিন। কেমন ড্যাব ড্যাব করে জানি তের দিকে তাকিয়ে থাকে। তের একদম বিরক্ত লাগছে তার তাকানো, খুব অস্বস্তি ফিল হচ্ছে। আর তাকে এসে বলছে কেন সে জাঙ্কুককে বিয়ে করলো। তে এসবে পাত্তা না দিয়ে জাঙ্কুকের কাছে চলে গেল। ওনারা চলে যাওয়ার পরই জাঙ্কুকের সৎ একটা খালা আসলো। কই আমার জিমিন মা কই? আমাদের জিমিন মা নাকি বিয়ে ঠিক হয়েছে। শোনা মাত্রই সবাইকে সারপ্রাইজ দিতে চলে এলাম। কেমন আছিস আপা? শুনেছি জাঙ্কুকেরও নাকি আক্ত করে ফেলেছিস। আমাকে আগে জানাসনি কেন? আগে বললে আমি কি আসতাম না নাকি? জানি তো জাঙ্কুকের আক্তের কথা শুনে কেটে কেটে বাড়ি মাথায় তুলে ফেলছে। সে কি কান্না! আমি আর তার বাবা মিলে কত কষ্টে তাকে থামালাম। কই আমাদের জাঙ্কুকের বউ কই? ভালো আছি, তুই কেমন আছিস? ওই তো তে সোফায় বসে আছে। এই তে। জি বড়ম্ম। কেমন আছেন খালামণি? ভালোই। তা কেউ আসলে বুঝি সালাম দিতে জানো না? হ্যাঁ রে আপা, এই কেমন বউ বিয়ে করিয়ে এনেছিস? বাড়ির বউ মাথায় কাপড় না দিয়ে সোফায় বসে আছে, আবার কেউ আসলে তাকে ডেকে আনতে হয়। বউ মানুষ কি এমন হয় নাকি? এজন্যই বলেছিলাম ঘরের মেয়ে মানুষকে বিয়ে করালে মেয়েদের মতোই চলতে থাকবে, বউ হয়ে আর থাকবে না। আহ সুমি, জাঙ্কুকের বাবা শুনতে পেলে রাগ করবে। উনি বাড়ির মেয়েদের নিয়ে কিছু বলা একদম পছন্দ করে না। আর তে হচ্ছে এ বাসার মেয়ে, ও যেভাবে খুশি সেভাবেই থাকতে পারে। তখনই জেনি জাঙ্কুকের মায়ের পায়ে সালাম করে বলল, কেমন আছো খালামণি? কেমন আছেন আন্টি? আরে তে, কেমন আছো? জি আপু, ভালো আছি। তুমি কেমন আছো? দেখেছো আপা, আমার মেয়েটা এত মডার্ন হওয়ার পরেও কেমন তোমার পা ছুঁয়ে সালাম করলো। সবাইকে কেমন আছে জিজ্ঞাসা করছে। সোনার টুকরো মেয়ে আমার। তের এসব আদি খেতা একদমই পছন্দ হচ্ছিল না, তাই সে সেখান থেকে উপরে চলে গেল।